হ্যালো, তুমি শিওর তো এটাই অ্যাড্রেস? ওকে। টাকা কোথায়? টাকার ব্যাগ নিয়ে আসুনি? আমি তোমাকে এই খেলায় নিয়ে এসেছিলাম যাতে তুমি আমাকে সাহায্য করো, আমার জীবনে আরো প্রবলেম তৈরি করার জন্য নয়, আর তাও আবার এইভাবে। তুমি নিজেকে ভালো করে দেখেছো? তোমায় কেউ ভরসা করবে? যে নিজের দিদির ক্ষতি চায় তাকে আমি বিশ্বাস করব? আর তোমার সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না। এই নাও, এই হলো তোমার টাকা, আর আমার বীরকে ছেড়ে দাও। আরে জাসমিন, তুমি তো দেখছি সত্যি আমার মাথাটা খারাপ করে দেবে। কি করেছো এটা? ক্যাশ কোথায়? যশ, এত ক্যাশ আমি কোথা থেকে নিয়ে আসবো? আমার কথাটা বোঝার চেষ্টা করো, এত ক্যাশ বাড়িতে কারোর কাছে থাকে না। দেখো, অনেক হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি তনুকে ফোন করো। তনুকে বলো তাড়াতাড়ি এখানে আসতে, আর টাকা দিয়ে ও যেন বীরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ওকে এক্ষুনি ফোন করো তুমি। প্লিজ, তনুকে কেন ফোন ফোন করো। করতে হবে? এক সেকেন্ড। তোমার দিদির ফোন তো আমার কাছে আছে। ও কাল বীরকে ফোন করেছিল না? নাম্বারটা নাও। 98 যশ, হ্যালো। যশ, ফোনটা। হ্যাঁ ডার্লিং, ভয়েসটা নিশ্চয়ই চিনতে পেরেছো। আর বাকি গল্পটা তোমার বোন নিশ্চয়ই তোমাকে বলে দিয়েছে। কি চাই আমার? 75 লাখ টাকা নিয়ে ক্যাশ। তোমাকে অ্যাড্রেসটা পাঠাচ্ছি, এখানে চলে এসো। আর শোনো, তোমার বোনের মতো আবার কিন্তু কোনো চালাকি করতে যেও না, তাহলে কিন্তু বীরকে আর ফিরে পাবে না। যশ, জেসমিন তোমার কাছে? ও তোমার কাছে কি করে? আর এসব ফালতু প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। তুমি আমাকে বলো যে ক্যাশ নিয়ে তুমি কতক্ষণের মধ্যে আসছো? আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। তুমি অ্যাড্রেসটা বলো প্লিজ। দেখো, অ্যাড্রেস তো আমি বলেই দিচ্ছি, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, যদি তুমি পুলিশকে এখানে ইনভলভ করো তাহলে তোমার স্বামী আর তোমার বোন, এদের দুজনের লাশ দেখতে পাবে তুমি। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল ক্যাশ নিয়ে আসছি ওখানে। আমি থাকতে বীর আর জেসমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওদের কোনো ক্ষতি আমি হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আর এদের সঙ্গে আমি কি করব সেটা তোমার আশার উপর নির্ভর করছে। তুমি কতক্ষণের মধ্যে এখানে আসবে আর ওদের এখান থেকে নিয়ে যাবে। তোমাকে আর বীরকে কি করব আমি সেটাই ভাবছি। টাকা নেওয়ার পরে নিজেকে বেশি চালাক মনে করো না তুমি? বাঁচাও, হেল্প! ছাড়ো আমাকে যশ, ছাড়ো আমাকে যশ, প্লিজ ছাড়ো। বীর, আরে বীর, আরে বীর, কোথায় গেলি তুই? তোকে বারণ করেছিলাম না বেশি স্মার্টনেস না দেখাতে? যদি আর একটু তুই নড়িস বীর, তাহলে তোকে শেষ করে ফেলবো। প্লিজ প্লিজ প্লিজ, এত সরো। ওকে গুলি করে দেবো। জশ জশ দাঁড়া, দেখ তোর সব প্রবলেম আমার সাথে। মারতে হলে আমাকে মার, জাসমিনকে ছেড়ে দে। ও, জাসমিনকে ছেড়ে দেবো?
এত ভালোবাসিস ওকে? তুই জানিস ওর আসল রূপ? মানে তোকে না বীর, না, তুমি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবে না। এক নম্বরের শয়তান, চিটিং বাজ একটা। কে জানে ও কি বলে চলেছে, বাজে বকে যাচ্ছে তখন থেকে। হাতটা ছাড় আমার, ছাড়। এখন তোর এই জাসমিন আমাকে খারাপ বলছে। সত্যিটা এখন বীরের সামনে বলে দেব? আর তুই ভাবছিলি না যে আমি কি করে জানলাম তোর কাছে আমার বিরুদ্ধে প্রমাণ আছে? কে বলেছে আমাকে? তো আমাকে বলেছিল বন্দুকটা কোথায় গেল? ওই এবার তুই কি করবি? তুই মরবি তোর এই প্রেমিকার সঙ্গে, মিস্টার বীর সিং। আর এখানে পুলিশ এলো কোথা থেকে? তনুরই কাজ হবে। হেই! আরে ইন্সপেক্টর, ওকে! আরে আমাকে ধরছেন কেন? ওকে ধরুন, ভুল লোককে ধরছেন। এই বীর আমাকে খুব মেরেছে। আপনি আসার আগে এই বীর আমাকে খুব মেরেছে। আমি আপনাকে গতবারও বলেছিলাম এটা আমার স্ত্রী, আর ওর সঙ্গে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, আর এটা হলো ওর বয়ফ্রেন্ড। ওই আমি তোর বউ তো? হ্যাঁ, তাহলে ওকে। ঘোর কেটে গেল। স্যার, ইনি যশের স্ত্রী, যাকে 7 বছর আগেও বিয়ে করেছিল, আর ওদের একটা বাচ্চাও আছে। মিথ্যে। ওরা ছোটবেলার বন্ধু, ওরা আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করেছে। আমার কথা শুনুন, আমি আপনাকে আগের বারও বলেছিলাম আমি ওকে চিনি না। এই মেয়েটা কে? আমি সত্যি ওকে চিনি না, মিথ্যে বলছে। এবার মনে পড়েছে কে আমি? তোমার স্ত্রী, তোমার সন্তানের মা, আর তুমি তোমার এই
স্বভাব কবে ছাড়বে বলো? আর কি বলেছিলিস তুই, যে মন গড়া কাহিনীর রেজিস্ট্রেশন হয় না? তাহলে তো এটাও মন গড়া কাহিনী, তাই না? এই দেখুন ইন্সপেক্টর, ওদের ম্যারেজ সার্টিফিকেট আর ওদের বাচ্চার বার্থ সার্টিফিকেট। নিয়ে যাও একে থানায় গিয়ে আরে দেখবো স্যার, কে সত্যি শুনুন। বলছে আর কে মিথ্যে। আমি ফিরে এসে তোদের সবাইকে শেষ করে ফেলবো। এখন তো খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এ খুব সাংঘাতিক। চুপ করে বসে থাকবে না। থ্যাংক ইউ। তুমি ঠিক আছো? থ্যাংক ইউ। বীর, তুমি ঠিক আছো তো? বীর, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তনু, তুমি কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন, বাবাকে ছাড়াতে হবে। চলো, আমিও যাচ্ছি। যাই আমরা বীর। জেসমিন, তুমি গাড়ি নিয়ে বাড়ি পৌঁছো, আমি পরে আসছি। এই তনু নামের বিপদটা দেখছি আমার জীবন থেকে এত সহজে বিদায় নেবে না। তুই আমাদের সবসময় বিপদ থেকে উদ্ধার করেছিস। আরে তুই তো আমার সাহসী মেয়ে রে মা। উপরওয়ালা যেন সবাইকে তোর মতো মেয়ে দেয়। একদম ঠিক বলেছেন মাসিমা। বাবা, বীর আমাকে মিথ্যে বলেছিল। এত কিছু হয়ে গেছে আর আমায় কিচ্ছু বলেনি। ওই ইন্সপেক্টরের ফোন এলো, তারপর আমি জানলাম। বাবা ওই বাবা বলে ডাকিস আর কিছুই বলার দরকার মনে করলি না। আজ তুই আমায় পর করে দিলি মা। না না বাবা, তুই কি ভেবেছিলে যে তোকে মুখে মেয়ে বলে ডাকি? তোকে অন্তর থেকে ডাকি রে। মুখে বললেই সম্পর্ক গভীর হয় না, মনের টানেই সম্পর্কের গভীরতা বাড়ে। তুই ভেবেছিস না রইল আর ছেলে, না রইল পাওয়ার, তাই তো? না না বাবা, এরকম আমি ভাবতেও পারবো না। হ্যাঁ, মানছি আমার দোষ আছে, আমার আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আর আমি শুধু আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, সেই জন্যই। আর আপনি এরকম ভাবলেন কি করে যে আমি আপনাকে পর করে দিয়েছি? আপনি তো আমার আপনের চেয়েও আপন। বেআই মশাই, যশের ব্যাপারটা তো মিটে গেল। ওর বিয়ের গুরুত্ব তো আইনের চোখেও ছিল না আর সমাজের চোখেও ছিল না। আমরা তো ওটা মানি না। সেই জন্যে তনু আজও আমার মেয়ে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। কি হলো মা? এটা তোর বাবার আদেশ। বাবার আদেশ মানবি না? না বাবা, আপনার আদেশ তো মানতেই হবে।
6 দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যেত, এ আবার এখানে এসে বসলো 6 মাসের জন্য। কবে বেরোবে এই মেয়েটা আমার জীবন থেকে? এটা আবার কি ধরনের ব্যালেন্স শিট? জানি না কিভাবে হ্যান্ডেল করতে হয়। থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে করার চেষ্টা করছিলাম। তনু, আমি বুঝতে পারছি না যে আমি সরি বলবো না থ্যাংক ইউ। তার কারণ তুমি যা যা করেছো তার সামনে দুটো শব্দই খুব ছোট। আই নো তুমি বলবে যে এটা তুমি যশকে নিজের জীবন থেকে দূরে রাখতে করেছো, আমার জন্য করনি, পরিবারের জন্য করেছো। কিন্তু তনু, আমি তো তোমাকে এতটুকু চিনি, এই সব কিছু আমার জন্য করেছো। আমাকে আর জ্যাসমিনকে বাঁচাবার জন্য থ্যাংক ইউ। তুমি জানো এর প্রবলেমটা কি? প্রবলেম এটাই যে তুমি আমায় চেনোই না, আর না কোনোদিন চিনবে। যা কিছু হয়েছে সেটা ভুলে গিয়ে এগোনো যাক। যে কথার কোনো মানেই নেই সেটা বারবার বলে কি লাভ? আর এমনিতেও জীবনে তো পিছন ফিরে তাকিয়ে থাকলে চলবে না, জীবনে এগিয়ে যেতে হবে। আর বাবা যা বলেছেন সেটা তো তুমি শুনেছই। আমি যশের থেকে এখন মুক্ত। এই পরিস্থিতিতে আমাদের বিয়েটা আজও ভ্যালিড, কিন্তু আমরা দুজনেই জানি এই বিয়েটার না কোনো অস্তিত্ব আছে, না কোনো ফিউচার। তাই আমি একজন লয়ারের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আমরা কোর্টে একটা স্পেশাল অ্যাপিল করতে পারি যাতে এই ডিভোর্সটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। তনু, বাবাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। উনি আমাকে খুশি দেখতে চান, আর আমি বাড়িতে শান্তি চাই। বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে, এই সিচুয়েশন থেকে বাইরে বেরোতে চায়। এই ফাইলটা নিয়ে যাচ্ছি। আর জ্যাসমিনও তো তোমায় বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আর তুমি? তাই এটা তো তখনই পসিবল যখন আমাদের ডিভোর্সটা হবে। কাল দেখা করে যাক লয়ারের সাথে। কাল তো উপোস, আর তুমি তো এসব কিছুর তো আর কোনো মূল্য নেই আমার কাছে। এন্ড ট্রাস্ট মি, সেটা নিয়ে আমার কোনো রিগ্রেটও নেই। মা, এটা ছাড়ুন আর এইটা দেখুন। আমি আপনার ড্রেস রেডি করে দিয়েছি, আর ওড়নাটাও সুন্দর করে তৈরি করে দিয়েছি। এবার দেখুন তো কেমন লাগছে আপনাকে? সুন্দর লাগছে না?
হয়েছে মা? আমি এখানে উপোস করব, এই জামা গয়না সব পরব, কিন্তু আমার সিমরান, কে জানে আমার সিমরানটা কোনোদিনও এই উপোস রাখতে পেরেছে কিনা। ও কানাডাতে কোথায় থাকতো, কি করতো, ওর বর কোথায় চলে গেল, কেউ কিচ্ছু জানি না। আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার সিমরানের শ্বশুর বাড়িতে ওর জন্য সাজগোজের জিনিস পাঠাবো। আমার এই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে কিনা কে জানে। নিশ্চয়ই পূরণ হবে মা। আর সিমরান দিও কাল আপনার সাথে উপোস করবে, কিন্তু তার জন্য যার সাথে ওর মনের সম্পর্ক আছে। আজ থেকে 3 বছর আগে আমি যখন ফিরে এসেছিলাম, তখন প্রথমে আমার বুজুর সাথেই দেখা হয়েছিল। ওই একমাত্র বীর যে সব সময় আমার পাশে ছিল, আমাকে সামলেছে। আমি তো বুঝতেই পারিনি আমরা কখন একে অপরকে ভালোবেসে ফেলেছি।